10th মার্চ 2012 ইউক্রেনের মেকেলেভ শহরে একজন লোক সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। এমন টাইমে তার গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য সে হেঁটেই অফিসে যাওয়ার কথা ভাবে। উনি ওনার বিল্ডিং থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পরে একটা আন্ডার কনস্ট্রাক্টেড এরিয়া থেকে জোরে জোরে কান্নার আওয়াজ পেতে থাকে। উনি তখন তাড়াহুড়োর মধ্যে থাকাকালীনও মনে করে যে হয়তো কোনো প্রবলেমের জন্য কেউ খুব হেল্পলেস অবস্থায় রয়েছে, তো ওনার হেল্প করা উচিত সেখানে। তাই জন্য উনি তাড়াতাড়ি করে সে আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিংয়ের উপরে যায় আর গিয়ে এমন একটা ভয়ানক অবস্থার সাক্ষী হয় যেটা পুরো ইউক্রেন কোনোদিনও ভুলতে পারেনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখানে ট্রু ক্রাইম ডকুমেন্টারি শোনাই। যদি তোমাদের ট্রু ক্রাইম ডকুমেন্টারি শুনতে ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। 2012-তে এই কেসটা ইউক্রেনের প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট ফেলে। এই কেসটা এতটাই গ্রুসাম ছিল, এতটাই এই কেসটা ডিস্টার্বিং ছিল যে মানুষজন রাস্তায় নামতে বাধ্য হয়। তারা দিনের পর দিন প্রোটেস্ট করে শুধুমাত্র দোষীদের সাজা দেওয়ার জন্য। ঘটনাটা বলার আগে আমাদের কিছুটা পাস্টে যেতে হবে। ইউক্রেনের লাচ শহরের একটা ছোট্ট গ্রামে ওকসানা নামে একটা মেয়ের জন্ম হয়। জন্মের পর থেকেই ওকসানার বাবা মার মধ্যে প্রচুর প্রবলেম শুরু হয়। তারপরে একদিন ওকসানার বাবা মার সাথে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর ওকসানার বাবা পুরোপুরি ওকসানাকে ছেড়ে চলে যায়। তারপরে ওকসানার মা চুরি করে ড্রাগস সাপ্লাই করে টাকা ইনকাম করতে থাকে। এমন টাইমে এই সমস্ত পুলিশ যখন দেখে ফেলে তখন ওকসানার মাকেও গ্রেফতার করে নেয়। তো ওকসানা পুরোপুরি অনাথ হয়ে গেছিল। তারপরে ওকসানার গ্র্যান্ড প্যারেন্টসরা তাকে দেখা শুরু করে। ওকসানার গ্র্যান্ড প্যারেন্টসরা তাকে স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে ভর্তি হওয়ার প্রথম সবই ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন পর থেকে ওকসানা তার নিজের মায়ের মতন অভ্যাসটা পেয়ে যায়। ওকসানাও তার পুরো ক্লাসমেটসের কাছ থেকে, তার টিচারদের কাছ থেকে অনেক জিনিস চুরি করতে থাকে। এই জিনিসটা টিচাররা তার গ্র্যান্ড প্যারেন্টসকে কমপ্লেন করে। কমপ্লেন করার পর তার গ্র্যান্ড প্যারেন্টসরা তাকে বোর্ডিং স্কুলে পাঠায়। বোর্ডিং স্কুলেও ওকসানার লাইফস্টাইলটা ভালো ছিল না, সে কোনো মতেই শুধরায় না। সে আরও খারাপ সঙ্গে পড়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ওখানে চুরি চামারিও করে। অনেক খারাপ একটা পরিস্থিতির পর সে ফাইনালি তার স্কুল কমপ্লিট করার পর হায়ার স্টাডির জন্য আর পড়াশোনা করতে পারে না, কারণ তার গ্র্যান্ড প্যারেন্টসের কাছে অত সেভিংস আর ছিল না। 18 বছর হয়ে যাওয়ার পর সে লাইফে পুরো ফ্রি থাকে, কারণ সে হায়ার স্টাডিও করছিল না, এদিকে ওকসানার লাইফে কোনো কাজও ছিল না। তাই জন্য সে সব থেকে খারাপ জিনিসে অ্যাট্রাক্টেড হতে থাকে। তো এইগুলোর মধ্যে সব থেকে খারাপ ছিল ড্রিঙ্কিং। ওকসানা প্রচুর পরিমাণে ড্রিঙ্কিং করতো, আর একবেলা না, বলতে পারো যে দিনের প্রায় সময়টাই, দিনের প্রায় 80 to 90% টাইমটাই সে ড্রিঙ্কিং করেই কাটাতো। প্রতিদিন নতুন নতুন বন্ধুদের সাথে দেখা করা, তাদের সাথে ড্রিঙ্ক করা, পাবে যাওয়া, এটাই ছিল তার নিত্যদিনের রুটিন। 9th of মার্চও একটা নর্মাল দিনই ছিল, যেদিনকে ওকসানার ফ্রেন্ডসরা ওকসানাকে ফোন করে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেশনের জন্য একটা পাবে ডাকে, আর সেই পাবটা ছিল মেকেলেভ সিটিতে। তো ওকসানা নিজের গ্র্যান্ড প্যারেন্টসের কিছু বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর প্রায় সন্ধ্যের মধ্যেই সে ওই পাবটাতে পৌঁছে যায়। কিন্তু এটা প্রথমবার ছিল না যে ওকসানা ওই পাবে প্রথমবার গেছিল। সে এর আগেও প্রচুরবার ওই পাবে গেছিলো, তাই ওখানকার বারটেন্ডার, ওখানকার স্টাফ সবাই ওকসানাকে আগের থেকেই চিনতো। তো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেশনের জন্য তার ফ্রেন্ডসও সেখানে চলে এসেছিলো, কিন্তু সেদিনকে তারা সবাই মিলে ঠিক করেছিল যে তারা সেদিনকে বেশি অ্যালকোহল নেবে না, তারা নর্মাল থাকবে আর খুব ফান করবে, সেদিনকের দিনটা এনজয় করে কাটাবে। তারা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করে, তারা খুব মজা করে। আর দেন ওকসানার ফ্রেন্ডসরা বাড়ি চলে যায়, কিন্তু ওকসানা ওখানে ওয়েট করে। কিসের জন্য ওয়েট করে সেটা তো জানা ছিল না, বাট ওখানে বসেছিল অনেকক্ষণ। বসে থাকাকালীন ওখানে 3টে ছেলে আসে, যে 3টে ছেলেকে ওকসানা ওই পাবেই এর আগে অনেকবার দেখেছিল। তো সেই হিসাবে সেই 3টে ছেলের মুখ চিনতো ওকসানা, বাট সেরকমভাবে কোনো পরিচিত ছিল না, বাট মুখ চিনতো, আর 2-1বার হয়তো কথাও হয়েছিল। যাই হোক, সেই 3টে ছেলে ওকসানার ঠিক পাশের টেবিলেই বসে, আর তারা আরও প্রচুর অ্যালকোহল অর্ডার করে এবং কিছুটা বাইরে থেকেও তারা অ্যালকোহল নিয়ে আসে। তো এমন টাইমে ওকসানাকে ছেলেগুলো অফার করে যে তাদেরকে জয়েন করার জন্য। তো ওকসানা অবভিয়াসলি তাদেরকে জয়েন করে। ওকসানা যখন তাদের টিমকে জয়েন করে, তো সেই ছেলেগুলো ওকসানাকে বেশি করে ড্রিঙ্ক অফার করছিল, আর ওকসানা সেগুলো খেয়েও ফেলছিল। যাই হোক, তো
ছেলেগুলোর যে অ্যালকোহলের পরিমাণ ছিল সেটা অনেক কম ছিল, কিন্তু ওকসানার বেশি ছিল। তো ওকসানা অলরেডি ড্রিঙ্ক করা ছিল, তারপরেও যখন সেইগুলো খাচ্ছিল তখন আরও বেশি তার নেশা হয়ে যাচ্ছিল। তার এতটাই নেশা হয়ে গেছিলো যে ওই বারে বসে থাকা আলাদা কাস্টমারগুলো সেটা লক্ষ্য করছিল। তো আলাদা কাস্টমারগুলো বারটেন্ডারকে গিয়ে বলে, মেয়েটা তো একা এসেছিলো, তাহলে ও যাতে বাড়িতে সেফভাবে ফিরতে পারে এটা যেন তারা দেখে, বারটেন্ডাররা যেন দেখে। তো বারটেন্ডাররা এখানে ভাবছিল যে তারাই বা কী করতে পারে। তো বারটেন্ডাররা ওই যে 3টে ছেলে ছিল তাদের মধ্যে একটা ছেলেকে গিয়ে বলে যে ওকসানার যেন খেয়াল রাখে। তো সেই ছেলেগুলো বলে যে একদম সে খেয়াল রাখবে, তাকে নিয়ে এই বিষয়ে কোনো ভাবতেই হবে না। ইভেন ছেলেগুলো এটাও বলে যে তার যদি বাড়ি ফিরতে প্রবলেম হয় তো আজকের দিনটার জন্য তারা নিজের ফ্ল্যাটে ওকসানাকে জায়গা করে দেবে। তো যাই হোক, তো সেটাই হয়। ওকসানাকে নিয়ে সেই ছেলেগুলো নিজেদের ফ্ল্যাটে চলে যায়। একটা ছেলের নাম ছিল ম্যাক্সিন, এভেন অ্যান্ড আর্টাম। তো এভেন আর আর্টাম ওকসানাকে নিয়ে ম্যাক্সিনের ফ্ল্যাটে চলে যায়। ম্যাক্সিন সেই টাইমে তার প্যারেন্টসের সাথে দেখা করতে যায়। আর ম্যাক্সিনের প্যারেন্টসরা প্রচুর বড়লোক ছিল আর সরকারের সাথে তাদের ওঠা বসা ছিল। অ্যাকচুয়ালি এটাও ম্যাক্সিনের একটা চাল ছিল। ম্যাক্সিন আগের থেকে প্ল্যান করেছিল যে ওকসানাকে সে অ্যাপ্রোচ করবে। এর আগেও অনেকবার অ্যাপ্রোচ করেছিল, কিন্তু ওকসানা তাকে না করে দেয়। আর সেটা ম্যাক্সিন সহ্য করতে না পেরেই আজকের এই প্ল্যানটা সে করে। তো প্রচুর পরিমাণে অ্যালকোহল তাকে দেওয়া, এগুলো সমস্ত কিছুই প্ল্যানের মধ্যে ছিল। আর এই প্যারেন্টসের সাথে মিট করা ম্যাক্সিনের, সেটাও প্ল্যানের অংশ ছিল, যাতে অ্যালিবাই হিসাবে সবাই বলতে পারে যে ম্যাক্সিন তো এই টাইমে ওই ফ্ল্যাটে ছিল না, নিজের প্যারেন্টসের সাথে দেখা করতে গিয়েছিল। তো এমন টাইমে এভেন আর আর্টাম ওকসানাকে ম্যাক্সিনের বেডরুমে রেখে বাইরে অপেক্ষা করতে থাকে ম্যাক্সিন কখন আসবে। প্রায় অনেক রাত করে ম্যাক্সিন সেই ফ্ল্যাটে আসে আর এসে 3জন মিলে প্ল্যান করে ওকসানার সাথে রেপ করা। রায় বারংবার 3জন মিলে ওকসানাকে গ্যাং রেপ করে। তো এই 3টে ছেলে এক একবার করে গিয়ে ওকসানাকে রেপ করতে থাকে। তো ওকসানা সেই টাইমে কিছু বুঝতে পারছিল না, কিন্তু এমন টাইমে এভেন যখন আরও একবার যায় ওকসানাকে রেপ করতে, তখন ওকসানার একটু জ্ঞান ফিরে আসে আর দেখে যে এভেন তার সাথে এসব করছে। তখন সে প্রচুর পরিমাণে চিল্লায়, কিন্তু এভেন সেই টাইমে তার গলার টিপে তাকে মেরে ফেলে। কিন্তু অ্যাকচুয়ালি এভেন অ্যান্ড ওর 2টো ফ্রেন্ড ভেবেছিল যে ওকসানাকে তারা মেরে ফেলেছে, কিন্তু ওকসানা তখনও বেঁচে ছিল। তারপরে মেরে ফেলার পরেও এভেন থেমে যায়নি। এভেন পুরো রেপটাকে কমপ্লিট করে, সে নিজেকে স্যাটিসফাই করে। তারপরে বাইরে বেরিয়ে বন্ধুদেরকে বলে যে সে ওকসানাকে মেরে ফেলেছে। এভেন ঘর থেকে বেরিয়ে ম্যাক্সিন আর আর্টামকে যখন বলে ওকসানার এই মেরে ফেলার কথা, তখন তারা প্রচুর ভয় পেয়ে যায় এবং তারা প্ল্যান করতে থাকে যে এই বডিটাকে কী করে ডিসপোজ করা যেতে পারে। তখন ম্যাক্সিন আর আর্টাম বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে খুঁজতে থাকে এরকম কোনো জায়গা, আর তারা একটা আন্ডার কনস্ট্রাক্টেড এরিয়া পেয়েও যায় যেখানে তারা বডিটাকে ডাম্প করতে পারবে। তো তারা যখন বাড়ি ফিরে আসে এবং এসে ওকসানার ঘরে যায়, ওকসানা যেখানে ছিল সেই ঘরটাতে যায়, তখন দেখে যে ওকসানা তখনও নিঃশ্বাস ফেলছে। এটা দেখে তার বন্ধুরা আরও বেশি রেগে গিয়ে ওকসানাকে টেলিফোনের তার দিয়ে পেঁচিয়ে গলাতে ফাঁস লাগিয়ে আবার শ্বাস আটকে দেয়। তো এবারও তারা ভাবে যে ওকসানা মারা গেছে। তারপরে তাকে কম্বলের মধ্যে লিফটে করে নিচে নিয়ে যায় এবং গাড়ির ডিকিতে সেটাকে ভরে তারা 3জন মিলে বেরিয়ে যায় সেই আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিংয়ের উদ্দেশ্যে। ওখানে গিয়ে তারা জায়গা খুঁজতে থাকে যে কোথায় এই লাশটা ফেলা যেতে পারে, কারণ লাশটা আজকে না হোক কালকে কেউ না কেউ দেখবে। যত দেরিতে দেখবে তত বেশি বডিটা ডিসপোজ হয়ে যাবে, তত বেশি তাদের এভিডেন্সও মিটে যাবে। এই কারণে তারা আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং একদম ওপরে টপ ফ্লোরের ট্র্যাশ এরিয়াতে গিয়ে সেই বডিটাকে ফেলে দেয়। আর বডিটাকে ফেলে সেখানে তারা চলে আসে না, তারা বডিটাকে ফেলে পুরো ঘরটাতে আগুন লাগিয়ে দেয়। আর ওই ঘরটাতে প্লাস্টিক, কাঠ, এরকম অনেক কিছু থাকার জন্য আগুন দাউ দাউ করে লেগেও যায়। তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সবথেকে বড় হরিফাইং ব্যাপারটা এখানে যে ওকসানা তখনও মরেছিল না। ওকসানা প্রায় 10 ঘন্টায় ওই আগুনের মধ্যে কষ্ট পেয়েছে, কিন্তু তাকে বাঁচানোর কেউ ছিল না। ইভেন ওকসানা যে কাউকে হেল্পের জন্য ডাকবে এরকমও তার মধ্যে শক্তি ছিল না। ভেতরে তার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে গেছিলো, শুধুমাত্র তার ব্লাড প্রেশার এত লেভেলের বেড়ে গেছিলো তাই, কারণ চারিদিকে আগুন জ্বলছিল। তার হিট তার পুরো শরীরকে পুরো একদম ভেতর থেকে নষ্ট করে দিচ্ছিল। 10 ঘন্টা সেখানে ওকসানা সারভাইভ করে। নেক্সট ডে
10th মার্চ। পরের দিন সবাই সবার নিজের কাজ করা শুরু করে দেয়। তো সেরকমই ওখানে যেই একটা লোক সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, দেন তার গাড়ি খারাপ হয়ে যায় এবং সে হেঁটেই অফিসে যাওয়ার কথা ভাবে। তো নিজের সোসাইটি থেকে বেরিয়ে যখন সে একটু হাঁটা শুরু করে, তখন একটা আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিংয়ের থেকে জোরে জোরে চিৎকার করে কান্না করার আওয়াজ পাচ্ছিল সে। প্রথমে সে ভেবেছিল যে সে যাবে না, কিন্তু তারপরে লোকটি মনে করে যে না, হয়তো কেউ সত্যি কোনো বিপদের মধ্যে আছে, তাকে হয়তো হেল্প করতে হতে পারে। তো এটা ভেবে উনি বিল্ডিংয়ে ঢুকে, অ্যাকচুয়ালি আওয়াজটা আসছিল টপ ফ্লোর থেকে, তো উনি একদম টপ ফ্লোরে যায় ওই বিল্ডিংয়ে। তারপর উনি এই অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। তারপর সাথে সাথে পুলিশ ওকসানাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ভরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকসানা কথা বলতে পারতো। তো হসপিটালে অ্যাডমিট করার সাথে সাথেই পুলিশরা তার থেকে পুরো ঘটনাটা শুনে নেয় যে কী হয়েছিল। তো ওকসানা বেসিক্যালি বলে যে এই 3টে ছেলে আগেও তাকে অনেকবার অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে, টাকার বদলেও তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে, কিন্তু ওকসানা সবসময় না করেছে। হয়তো ঠিক এই কারণে রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো ছেলেগুলো তার সাথে এরকম করেছে। তো ওকসানার অবস্থা খুবই খারাপ ছিল, তার পুরো শরীরে কোনো কাপড় জামা তো ছিলই না, আর যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেই ব্ল্যাঙ্কেটটা অনেক জায়গা থেকে পুড়ে গেছিলো। আর ঠিক ওই ব্ল্যাঙ্কেটের পুড়ে যাওয়ার জন্য ওকসানার সারা গায়ে অনেক জায়গা পুড়ে যায়। আর পুড়ে যাওয়ার থেকেও অনেক রকম ইনজিউরি ছিল। গলার মধ্যে যেই ফোনের কেবলটা দিয়ে মানে প্যাচ লাগানো হয়েছিল সেটার ইনজিউরি ছিল। আর ইভেন তাকে যে রেপ করা হয় সেই রেপের ইনসিডেন্টও প্রচণ্ড হার্শ ছিল। আর তার ভ্যাজাইনাল এরিয়াতে অনেক অন্য অবজেক্টিভও সেখানে ইনসার্ট করা হয়। তো এত কিছু ইনজিউরি থাকা সত্ত্বেও ওকসানা যে কী করে বেঁচেছিল সেটা ওখানকার ডাক্তাররাও বুঝতে পারছিল না। ডাক্তাররা প্রচুর চেষ্টা করেছিল ওকসানাকে বাঁচানোর, ওকসানাকে প্রচুর লেভেলের ট্রিটমেন্ট দেওয়ার, কিন্তু এত ট্রিটমেন্ট দিয়েও ওকসানার বডিতে, ওকসানার ফিজিক্যাল হেলথে কোনো রকম ইমপ্রুভমেন্ট কিছুতেই আসছিল না। এই পুরো ঘটনা শুনে তার বাবা মা, ওকসানার গ্র্যান্ড প্যারেন্টসরা সাথে সাথে হসপিটালে চলে আসে। আর এই খবরটা এত আগুনের মতন চারিদিকে ছড়িয়ে যায় যে লোকজন প্রোটেস্ট করতে থাকে। আর অ্যাকচুয়ালি এই ঘটনাটা যারা ঘটিয়েছিল তাদের প্যারেন্টসরা যেহেতু সরকারের সাথে খুবই ওঠা বসা ছিল, তাই জন্য তাদের ছেলেরা একদিনের মধ্যেই বেল পেয়ে যায়। এই কারণে শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আরও বেশি করে প্রোটেস্ট করা শুরু হয়ে যায়। ডক্টররা ওকসানার প্যারেন্টসকে প্রথমেই বলে দিয়েছিল যে তার বেঁচে থাকার আর 2% চান্স আছে, কিন্তু ঠিক 2 দিন পর সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়ার পরও তার বেঁচে থাকার চান্স মাত্র হাফে চলে আসে। আর সবথেকে বড় কথা হচ্ছে ডাক্তাররা প্রচুর চেষ্টা করে, এখানে কোনো নেগলেন্সি হয় না, প্রচুর পরিমাণে চেষ্টা করে। তারপর যখন মেডিকেল বোর্ড বসে, যখন প্রেস কনফারেন্স করা হয়, ডাক্তারদের একটা কথাই ছিল যে ওকসানার সাথে যা যা হয়েছে সেটা খুব হরিফিক, আর তারা 30 বছরের ক্যারিয়ারে এরকম কোনোদিনও দেখেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে ওকসানার জায়গায় অন্য কেউ হলে হয়তো মরে যেত, কারণ তার গলাতে এত ডিপ দাগ রয়েছে, আর 2বার শ্বাস আটকানো হয়েছে। তাকে জ্বলন্ত কাঠের মধ্যে, একটা জ্বলন্ত ঘরের মধ্যে তাকে 10 ঘন্টা রাখা হয়েছিল। দেন তাকে তো রেপ করা হয়েছে, সেটা তো আর একটা টেরিফাইং জিনিস। ওখানকার সিস্টেম, পুলিশ অফিসাররা এত কারাপ্ট ছিল যে ওকসানার সাথে যারা এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটায়, ফার্স্টে তো তাদের অ্যারেস্ট করে নেওয়া হয়, কিন্তু যেহেতু তাদের প্যারেন্টসের পাওয়ার ছিল তাই জন্য তাদের 24 ঘন্টার মধ্যে তারা বেল পেয়ে যায়। এই ঘটনাটা সিরিয়াসলি মানে এতটা টেরিফাইং যে একটা মানুষের সাথে এত খারাপ কাজ করার পরেও সিস্টেম পাওয়ারের জন্য তাদের কোনো শাস্তি হয় না। তারপর এই 3টে ছেলে যখন তাদের প্যারেন্টসের জোরে বেল পেয়ে যায়, তারপরে সিচুয়েশন এমন হয়ে যায় যে রাস্তায় প্রোটেস্ট প্রচুর পরিমাণে বেড়ে যায় তাদের সিস্টেমের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, এত কারাপশনের বিরুদ্ধে। ওদিকে আবার ওকসানা নিজের মৃত্যুর সাথে লড়াই করছিল। এমন টাইমে ডাক্তার এটা বলে যে ওকসানার একটা পা কাটতে হবে, কারণ একটা পা বেশি পুড়ে গেছিলো, তো সেই পাটা না কাটলে সেখান থেকে ইনফেকশন পুরো বডিতে ছড়িয়ে যাবে। তো সেরকম সার্জারিও করা হয়, মাল্টিপল সার্জারি করা হয় ওকসানার পুরো বডিতে। ওকসানা হসপিটালাইজ হয়েছিল প্রায় 14 ডেজ হয়ে গিয়েছিল, কিন্তু ওকসানার শরীরে কোনো রকম পরিবর্তন আসে না।
29 মার্চ ফাইনালি ওকসানার মৃত্যুর সাথে লড়তে গিয়ে হেরে যায়। ওকসানার পুরো শরীরে মাল্টিপল অর্গান ফেলিয়ারের জন্য ওকসানা মারা যায়। ওকসানা মরে যাওয়ার পরে পুরো শহর আরও প্রচুর পরিমাণে রেগে যায়। রেগে গিয়ে তারা আরও প্রচুর প্রোটেস্ট করা শুরু করে। তারা দিন রাত্রি রাস্তায় রাস্তায় প্রোটেস্ট করতে থাকে একটাই ডিমান্ডে, যে ছেলেগুলো যেন শাস্তি হয়। যেহেতু পুলিশ অফিসারদের মাথাতেও অনেক চাপ ছিল, কারণ তাদের বাবা মা সরকারের সাথে যেহেতু ওঠা বসা ছিল, তাই জন্য তারাও কিছু করতে পারছিল না। তো কারাপশন তো সব জায়গায় হয়, তো ওখানেও এরকম কারাপশন চলছিল সেই টাইমে। আর প্রায় 7 থেকে 8 মাস কেটে যায় জাস্টিস পেতে পেতে। তো ফাইনালি সেই দিনটা আসে 27 নভেম্বর 2012, যেদিনকে কোর্ট এই 3টে ছেলের ওপর সাজা ঘোষণা করে। এভেনকে লাইফ প্রিজনমেন্ট দেওয়া হয়, আর আর্টেমকে 14 বছরের, আর ম্যাক্সটেনকে 15 বছরের সাজা দেওয়া হয়। তো এখনও ওরা জেলেই আছে। অ্যাকচুয়ালি তো এই কেসে লাইফ প্রিজনমেন্টের থেকেও বেশি আমি মনে করি যে ডেথ পেনাল্টি দিলে বেশি ভালো হতো, কিন্তু সব জায়গাকার এক একটা ল থাকে, সেখানে আমরা কিছু বলতে পারি না। যাই হোক, আজকে এটুকুনি ছিল। এই পুরো স্টোরিটা প্রচণ্ড হরিফিক ছিল। দেখা হচ্ছে একটা পরের ট্রু ক্রাইম স্টোরি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।